না বলে চলে যাওয়াটা কি ঠিক হবে? আমি বরং নিধিকে বলে এই বাসায় চলে যাই। না, ম্যাডামকে বলতে হবে না, আমি বলবো। আর তুমি তো কয়েকদিন পরে চাকরিটা ছেড়ে দেবে, তাহলে এত ভয় পাচ্ছ কেন? ভয় পাবো কেন? তবুও বলে গেলে ভালো হয়। হৃদয়, আমি যা বলছি তাই করো। এখন সোজা বাসায় চলে যাও। যেদিন আসবে সেদিন একেবারে রিজাইন লেটার নিয়ে আসবে, এটা আমার অনুরোধ। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। তুমিও ভালো থেকো, আর সাবধানে যেও। আসি, বাই। নীলাকে বিদায় দিয়ে সোজা বাড়ির দিকে রওনা দিলাম। আপনারা কি মনে করছেন আমি নীলার কথা মতো চাকরি ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি? তা না, আমি অনেক আগে এটা ঠিক করে রাখছি। এখন নিধির অফিস থেকে বের হয়ে অন্য জায়গায় চাকরি করব। চাকরি খুঁজতে একটু সময় লাগবে, কিন্তু সমস্যা নাই। এতদিন কিছু টাকা জমিয়ে রাখছিলাম, মাস শেষেই, তাই চিন্তার কোনো কারণ নাই। অন্যদিকে নীলা আমি আসার পর ভাবতেছে। আই অ্যাম সরি হৃদয়, তোমাকে চোখের সামনে থেকে দূরে সরিয়ে দিলাম, কারণ এখানে থাকলে নিধি ম্যাডামের অত্যাচারে তুমি তিলে তিলে শেষ হয়ে যাবে। আমি না হয় তোমাকে পেলাম না, কিন্তু তোমাকে সারা জীবন ভালোবেসে যাব। এসব ভাবতে ভাবতে নীলার চোখে অঝোর পানি পড়তেছে। তারপর নীলা চোখের মুখে পানি দিয়ে ডেস্কে বসে কাজ করতে লাগলো। কিছুক্ষণ পরে নিধি তার ক্যাবিন থেকে বের হয়ে আমাকে খুঁজতে লাগলো। আমাকে দেখতে না পেয়ে সবাইকে উদ্দেশ্য করে বলল, তোমরা কেউ হৃদয়কে দেখছো? কোথায় গেছে কাজ রেখে? নিধির কথা শুনে কেউ কোনো উত্তর দিল না, আর নীলা সেদিকে খেয়াল না দিয়ে কাজে মন দিল। কেউ কোনো কথা বলছে না দেখে নিধির মাথায় রাগ উঠে যায়, তাই চিৎকার করে বলে, তোমরা সবাই চুপ করে আছো কেন? সবাই বোবা নাকি? আমি কিছু জিজ্ঞেস করছি, কেউ কোনো কথা বলছো না কেন? এইবার আবির ভাই বলে উঠল, ম্যাডাম, হৃদয়কে অনেকক্ষণ ধরে দেখতে পারছি না, আমরা কেউ খেয়াল করি নাই। এতগুলো মানুষের মধ্যে কেউ হৃদয় কোথায় সেটা জানে না? কি করেন অফিসে বসে? আসলে আমরা কাজে মন দিয়েছিলাম, তাই কেউ হৃদয় কোথায় গেছে এটা খেয়াল করি নাই। কেউ জানেন না কোথায় গেছে? সবাই একসাথে বললো না, একজন বাদে, সেটা হলো নীলা। নীলা নিধির কথা শুনে চুপচাপ বসে আছে, কোনো উত্তর দিল না। সেটা নিধি খেয়াল করলো, তাই নীলাকে নিধি জিজ্ঞাসা করলো, তুমি জানো হৃদয় কোথায় গেছে? আচমকা নিধির কথা শুনে নীলা চমকে ওঠে, তারপর আমতা আমতা করে বলে, না না ম্যাডাম, আমি জানি না। জানো না সেটা ভালো কথা, কিন্তু তুমি কথাগুলো বলতে তোতলাচ্ছ কেন? আর সবাইকে জিজ্ঞেস করেছিলাম, তখন তুমি চুপ করেছিলা কেন? কই ম্যাডাম, আমি তো ঠিকভাবেই কথা বলছি। আর হৃদয় কোথায় আমি কি করে বলবো? এইবার নীলা চুপ করে আছে। নিধি ভালো করে বুঝতে পারছে একমাত্র নীলাই জানে আমার খবর। নীলার নীরবতা দেখে নিধি নীলাকে আবার বলল, চুপ করে আছো কেন? বলো হৃদয় কোথায়? বাসায় চলে গেছে। বাসায় চলে গেছে মানে? এটা কি মামার বাড়ি? যখন ইচ্ছে তখন কাউকে কিছু না বলে যাবে, আর কাকে বলে গেছে? হৃদয় আর এই অফিসে চাকরি করবে না, তাই একেবারে চলে গেছে। আর কিছুদিন পরে রিজাইন লেটার নিয়ে এসে আপনাকে দিয়ে যাবে, আপনাকে চিন্তা করতে হবে না। এসবের মানে কি? হঠাৎ চাকরি ছাড়বে কেন? আর এসব আমাকে না বলে তোমাকে বললো কেন? এখানে চাকরি করে কি করবে? দিনের পর দিন আপনার অত্যাচার সহ্য করবে? মুখ সামলে কথা বলো নীলা, ভুলে যেও না আমি তোমার বস, না হলে তোমাকে। নিধিকে থামিয়ে দিয়ে নীলা বলল, কি করবেন? চাকরি থেকে বরখাস্ত করে দিবেন? তাতে আমার কোনো দুঃখ নেই, আজকে সব বলবো আমি। তাতে যদি আমার চাকরি থাকে বরখাস্ত হতে হয়, তাহলে আমার কোনো দুঃখ নেই। মনকে এটা বলে সান্ত্বনা দিতে পারবো যে একটা ভালো বন্ধুর জন্য অন্তত কিছু করতে পারছি। কি এমন বলবে যেটা বলার জন্য তোমার চাকরি হারানোর ভয় করছে না তুমি? বলছি, আর আপনারা সবাই শোনেন, আমাদের অফিসের কলিগ মিস্টার হৃদয় হচ্ছে ম্যাডামের এক্স বয়ফ্রেন্ড। ম্যাডামের সাথে হৃদয়ের 1 থেকে 5 মাস রিলেশন ছিল, কিন্তু একটা মেয়ের ষড়যন্ত্রের কারণে তাদের রিলেশন নষ্ট হয়ে যায়। আর আমাদের নিধি ম্যাডাম সেই মেয়েটার ষড়যন্ত্রের ফাঁদে বোকার মতো পা দিল। নীলার মুখে আমাদের রিলেশনের কথা শুনে নিধি চমকে যায়, সাথে অবাকও হয়ে যায়। তারপর আশ্চর্য হয়ে নীলাকে জিজ্ঞাসা করলো, তুমি কিভাবে জানলে এত কিছু নীলা? কে বলেছে এসব কথা তোমাকে? আরে ম্যাডাম শান্ত হন, বলছি সব বলছি। এসব কিছু আমাদের হৃদয় খুলে বলেছে। এটা মনে করিয়েন না এটা যে সবাইকে মাইক দিয়ে চিল্লিয়ে বলেছে। আমরা 3 জন ছাড়া কেউ জানি না। আমি, আবির ভাই, আসিফ ভাই। আর হৃদয় আমাদের এমনি এমনি বলে নাই, আমাদের সবার জোড়াজড়িতে বলেছে। সেই দিন যখন আপনি হৃদয়কে বললেন যে ঠকবাজ বেঈমান বলেছেন, আর এই তো বলেছেন যে আপনি হৃদয়কে ভালো করে চেনেন, তাই আমরা সন্দেহ করে হৃদয়কে জিজ্ঞেস করি। তারপর হৃদয় আমাদের লাভ স্টোরিটা খুলে। প্রথমে হৃদয় বলতে চাইছিল না, কারণ আপনার সম্মান নষ্ট হবে। তাই আপনাদের লাভ স্টোরি শুনে এটা বুঝতে পারি হৃদয় আপনাকে নিজের চেয়েও বেশি ভালোবাসে।
কিন্তু হৃদয়ের আফসোস থেকে যাবে যে আপনি হৃদয়কে কখনো মন থেকে ভালোবাসেন নাই। যদি বাঁচতেন তাহলে আসফিয়া নামের মেয়েটার মিথ্যে অভিনয় দেখে আর নাটকীয় কাহিনী দেখে 1 থেকে 5 মাসের রিলেশনকে মুহূর্তে মাটিতে পিষে ফেলতেন না। বাহ বাহ, এই ছিল আপনার ভালোবাসা। আমি হৃদয়কে মন থেকে আর নিজের থেকেও বেশি ভালোবেসেছি। আর আসফিয়া কোনো নাটক করেনি, সত্যি কথা বলেছে। আমি নিজের চোখে দেখেছি আসফিয়া আর হৃদয়ের একসাথে জড়িয়ে ধরা অবস্থার ছবি। এর পরেও ওই হৃদয়ের বাচ্চা ঠকবাজ বেইমান না? না, সেদিন আপনি ভুল দেখেছেন। আপনি কোনো কিছু বিবেচনা না করে হৃদয়কে অপমান করে গেছেন। এমনকি এখানে এসেও দিনের পর দিন আপনি হৃদয়ের উপর অত্যাচার করে গেছেন। যদি আসল কাহিনী জানতে পারতেন তাহলে হৃদয়ের সাথে আপনি কখনো এটা করতে পারতেন না। আসল কাহিনী মানে কি বলতে চাচ্ছ তুমি? ভালো করে খুলে বলো, আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। তারপর আশ্চর্য হয়ে নীলাকে জিজ্ঞাসা করলো। তারপর নীলা নিধিকে যা বললো তা শুনে নিধি মাথা চক্কর দিয়ে উঠলো, আর কথাগুলো শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। নীলা নিধিকে বলল, তাহলে শোনেন, আসফিয়া হৃদয়কে ভালোবাসতো, সেটা হৃদয় আর আপনার রিলেশনের 1 বছর আগে থেকে। কিন্তু হৃদয় আসফিয়াকে বন্ধু মনে করতো, তাই আসফিয়াকে হৃদয় বারবার রিজেক্ট করে দিত। কিন্তু তবুও আসফিয়া হৃদয়ের পেছন পেছন লেগে থাকতো। তারপর তোমার সাথে হৃদয়ের পরিচয় হয়। তারপর কিছুদিন পরে তোমাদের রিলেশন শুরু হয়। অন্যদিকে আসফিয়া মনে করতো তোমরা শুধু বন্ধু, কিন্তু আসফিয়ার মনে একটু খটকা লাগে যে তোমরা শুধু বন্ধু হয়ে থাকো, তাহলে তোমরা দুজনের ঘোরাফেরা, আড্ডা দেওয়া, হাত ধরে হাঁটা এগুলো করো কেন? তখন মাইভি তোমাদের রিলেশনের বয়স 6 মাসের উপরে হয়েছে। কিন্তু কিছুদিন পর আসফিয়া কিভাবে জেনে যায় যে তোমাদের রিলেশন চলছে? তারপর থেকে আসফিয়া তোমাদের পিছনে আরো বেশি লেগে থাকে। একদিন হৃদয়কে আসফিয়া বলে তোমাকে ছেড়ে দিতে আর আসফিয়াকে গ্রহণ করতে। এটা শুনে হৃদয়ের মেজাজ গরম হয়ে যায় আর আসফিয়াকে 2টা চড় মারে। আর আসফিয়া চড় খেয়ে বলে যায় আসফিয়াকে চড় মারার প্রতিশোধ নেবে। তার কিছুদিন পরে আসফিয়া হৃদয়কে আবার আটকে সেই দিনের জন্য সরি বলে আর হৃদয়ের সাথে বন্ধুত্ব করে। এটা ছিল আসফিয়ার ষড়যন্ত্র, যেটা হৃদয় বুঝতে পারে নাই। আসফিয়া হৃদয়কে অনুরোধ করেছিল ন্যাকা কান্না করে যে বন্ধু ভেবে একটা বার জড়িয়ে ধরার জন্য। হৃদয় প্রথমে আপনার কথা ভেবে না করে দেয়, যাতে আপনি জানতে পারলে কষ্ট পাবেন তাই। কিন্তু আসফিয়া এমনভাবে অনুরোধ করলো তাই হৃদয় আর না করতে পারে নাই, তাই আসফিয়াকে জড়িয়ে ধরেছিল। কিন্তু আসফিয়া সেটাকে কাজে লাগায়। তারপর আপনাদের রিলেশন ভেঙে দেওয়ার জন্য সে তার একটা বন্ধুকে দিয়ে ছবি তুলে ফেলে আর সেটা আপনাকে দেখায় আর বলে আসফিয়ার সাথে হৃদয় 2 বছর রিলেশনে আছে। আর তার বন্ধুরা হৃদয়কে ভুলভাল বুঝিয়ে তোমার সাথে রিলেশন করতে বলে আর এটা তোমাকে বলে। কিন্তু আপনি সেটা বিশ্বাস করতে পেলেন না আর হৃদয় তার বন্ধুদের অপমান করে। কিন্তু সেদিন যদি আপনি হৃদয়ের কথাটা একটা বার শুনতেন তাহলে আজকে এখানে এসে আপনাদের মুখোমুখি দাঁড়াতে হতো না। অনেকবার বলতে চাইছিল হৃদয় আপনাকে, কিন্তু আপনি মুখের ওপর না করে দিয়েছেন। তারপর আপনাকে বোঝাতে অনেক চেষ্টা করে, অনেক দিন করি। আপনি হৃদয়কে বললেন যাতে আপনার সামনে না আসে, আর হৃদয় যদি আপনার সামনে আসে তাহলে আপনি সুইসাইড করবেন। তাই আপনার কথা রাখতে হৃদয় সেদিন কলেজ থেকে চলে যায়। তার নানুর বাসা থেকে পড়ালেখা শেষ করে আজকে 6 মাস আপনার অফিসে চাকরি করছে। কিন্তু বেচারা হৃদয়ের কপালে সুখ জিনিসটাই নাই। এখানে এসেও আপনার দিনের পর দিন অত্যাচার সহ্য করে গেছে। কখনো অতিরিক্ত কাজের চাপ দিতেন, কখনো বেঈমান ঠকবাজ। আর সেদিন অফিসের সবার সামনে হৃদয়কে চরিত্র নিয়ে বাজে বাজে কথা বললেন। সেটা কথাও থাক, আর আজকে কি করলেন? কফি বানানোর নাম করে ওর হাতটা গরম কফিতে ডুবিয়ে দিলেন, যার ফলে হাতটা পুড়ে হাতের অবস্থা 12টা বাজে দিয়েছেন। আর এসব কিছু হৃদয় মুখ বুজে সহ্য করতো শুধুমাত্র তার পরিবারের জন্য, আর আপনাকে এখনো ভালোবাসে তাই। অন্য কেউ এতদিনের আপনার ওপর 3 বার প্রতিশোধ নিত। আপনি এমন ছিলেন না ম্যাডাম। আগে তো সবার সাথে হাসি মুখ নিয়ে কথা বলতেন, কখনো বড় করে কথা বলতেন না। গল্প করলে নিজে এসে আমাদের সাথে গল্প করতেন। তাহলে কি এমন হলো যার জন্য আপনার এরকম বাজে রূপ আসছে? এসব কিছু হৃদয়ের মুখ থেকে শুনেছি, জানি না সত্যি কি মিথ্যা, কিন্তু হৃদয়ের চেহারা দেখে বুঝতে পারছি যে হৃদয়ের বলা কথাগুলো সব কথাগুলো সত্যি। এতে বিন্দু পরিমাণ মিথ্যা নাই, এটা আমার বিশ্বাস। নীলার মুখে কথাগুলো শুনে পুরো অফিস মুহূর্তে থমকে গেল। কেউ বিশ্বাস করতে পারছে না এই ঘটনাগুলো। অন্যদিকে সাইদ ভাইয়ের রাগ এবার আরো বেড়ে গেল। নীলার কথার উত্তরে নিধি বলল, বাহ বাহ, তাহলে তোমাদেরকে তাহলে ভুলভাল বুঝিয়েছে, তাই তোমরাই তাই বিশ্বাস করে ফেললে। আর তোমরা ওই বেইমান হৃদয়কে চিনো না, এটা ওর নাটক। আর ওর এই মিথ্যা নাটক দেখে আজকে আমার মুখের ওপর কথা বলতেছো।
সেদিন আমি নিজ চোখে আসফিয়ার দেওয়া ছবিটা ভালো করে দেখেছি। ওই ছবিটা আসল ছিল। না ম্যাডাম, এটা নকল ছিল। আচ্ছা আপনি একটা কথা বলেন, আসফিয়ার বাসার ঠিকানা জানেন? আমি জানি না, কিন্তু আরশি জানে, আমাদের বন্ধু। কিন্তু আসফিয়ার বাসা ঠিকানা জেনে কি হবে? আসফিয়ার বাসায় গিয়ে আসফিয়ার কাছে সব সত্যি কথা জেনে নিন। হয়তো আবারও মিথ্যা বলতে পারে, তাই আপনি বলবেন যে যদি সত্যিটা না বলে তাহলে পুলিশের কাছে ধরিয়ে দেবেন, তাহলে আসল কথা জানতে পারবেন। ঠিক আছে, আমি তোমার কথা মতো কাজ করব। কিন্তু তবুও যদি আসফিয়ার কাছে কোনো প্রমাণ থাকে আর হৃদয়ের সাথে রিলেশন আছে, এটা যদি সত্যি হয়, তাহলে তোমাকে আমি দেখে নিব। সেটা আপনাকে কষ্ট করে করতে হবে না, আমি নিজেই চলে যাব। কারণ যেই অফিসের মানুষকে সম্মান দিতে পারে না সেই অফিসে আর কেউ থাকুক, আমি থাকবো না। আর হৃদয়ের ভালোবাসা যদি সত্যি হয় তাহলে সব সত্যি জানতে পারবেন। ভালোবাসা? হাউ ফানি! এই তো যখন তোমাদের হৃদয় যদি আমাকে এতটাই ভালোবাসতো, তাহলে সেদিন অফিসের সবার সামনে আমার ইজ্জতের হাত দিতে পারতো না। এটা কি ভালোবাসা? এবার আসিফ ভাই বলল, সেটা আপনি ভুল বুঝেছেন। সেটা হৃদয় ইচ্ছে করে আপনার গায়ের উপর পড়েনি। সাইদ ভাই হৃদয় যখন আপনার কেবিনের দিকে যাচ্ছিল তখন ইচ্ছা করে ল্যাং বসিয়ে দেয়, আর তা হৃদয় সামলাতে না পেরে আপনার উপর পড়ে, আর আপনি না জেনে হৃদয়কে কথা বলে ফেললেন। স্টপ, জাস্ট স্টপ। সব মিথ্যা, এসব কিছু মিথ্যা। আমি কোনো ভুল করিনি, যা করেছি সব ঠিক করেছি। ওই হৃদয়ের বাচ্চা তোমাদেরকে হাত করে ফেলেছে, আমি বুঝতে পেরেছি। এসব কিছু মিথ্যা, ওর অভিনয়। এবার পিয়ন চাচা মুখ খুললেন। দিদি মামনি, তুমি যদি অনুমতি দাও তাহলে একটা কথা বলি। হ্যাঁ বলো চাচা। সবাই যখন আজকে আমার দিকে আঙ্গুল তুলে কথা বলতেছে, তখন তুমি কেন বাকি থাকবে? তুমিও বলো। অনুমতি নেওয়া লাগবে না। দিদি মামনি, সেদিন হৃদয় বাবাজিকে এরকম না করলে পারতে, কারণ হৃদয়ের কোনো দোষ ছিল না। আসিফ সাহেব যা বলেছে সব সত্যি। সেদিন শাহিদ সাহেব ইচ্ছে করে এই কাজটাই করেছে, আর তুমি না বুঝে কত কিছু বলে ফেলেছো। হৃদয় বাবাজি অনেক ভালো একটা ছেলে, আমাকে নিজের বাবার চেয়ে বেশি সম্মান করে। হৃদয় বাবা এই কাজটা কখনো করতে পারে না, সেটা আমি ভালো করে জানি। সেদিন আমি নিজের চোখে দেখেছি এইসব। তোমাকে বলতে চাইছিলাম, কিন্তু তখন তোমার মাথা গরম ছিল, তাই আর বলা হয়নি। আজকে যখন সুযোগ পেলাম তখন বলে ফেললাম। পিয়ন চাচার কথা শুনে নিধি ছলছল চোখে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমরা সবাই মিথ্যা বলছো, সব মিথ্যা। ওই হৃদয় তোমাদের সবাইকে হাত করে ফেলেছে, তাই না? কি এমন করেছে যার জন্য তোমরা সবাই ওর হয়ে কথা বলছো? এমনকি তোমরা সবাই ভুলে গেছো আমি তোমাদের বস। সবাই আমার দিকে আঙ্গুল তুলে কথা বলছো। তখন আবির ভাই বলল, সেটা আপনার ভুল হচ্ছে। আমরা আপনাকে রেসপেক্ট করি, আর বস সেটা ভুলে যায়নি। আমরা শুধু আপনার ভুলটাকে ধরিয়ে দিচ্ছি। আমি কোনো ভুল করিনি, যা করেছি সব ভালোই করেছি। আচ্ছা ম্যাডাম, আমাদের অফিসে তো সব জায়গায় সিসি ক্যামেরা আছে। আপনি না হয় সেদিনের ঘটনার ফুটেজ দেখেন, তাহলে আসল সত্যিটা জেনে যাবেন। হ্যাঁ তাই তো, এতক্ষণ তো মনে ছিল না। ম্যাডাম আপনি কষ্ট করে দেখেন। ঠিক আছে ম্যানেজার সাহেব, আমি এখনই সেদিনের ফুটেজটা চাই, এখনই। অন্যদিকে সাইদ ভাই ততক্ষণে সবার আড়ালে লুকিয়ে লুকিয়ে অফিস থেকে বের হয়ে যায়, আর মনে মনে আসিফ আবির নীলার উপর রাগ করে। কিছুক্ষণ পরে ম্যানেজার সাহেব নিধির সামনে সেদিনের ঘটনার ভিডিও ফুটেজ ওপেন করে, আর নিধি সেটা মন দিয়ে খেয়াল করে। আসিফ আবির নীলা তারা দৃঢ় বিশ্বাস নিয়ে দাঁড়িয়ে আছে, সে আসল সত্যিটা এবার বেরিয়ে আসবে। অনেকক্ষণ লক্ষ্য করার পর এবার নিধি চমকে যায়। ভিডিও ফুটেজ স্পষ্ট ফুটে ওঠে যে আমি নিধির রুমে ঢুকে সময় সাইদ ভাই ইচ্ছে করে আমাকে ল্যাং মেরে ফেলে দিছে, আর আমি গিয়ে পড়লাম সোজা নিধির উপর। আসলে সত্যিটা দেখে নিধির কপালে হাত দিয়ে ফ্লোরে বসে পড়ে, আর সেটা দেখে নীলা দৌড়ে নিধির কাছে এসে নিধিকে তোলার জন্য ধরতে যাবে। এমন সময় নিধি বলে উঠল, নীলা, আমি ঠিক আছি, আমাকে ধরতে হবে না। এবার নিজের চোখে দেখলেন তো আসল সত্যিটা। এখনো কি বলবেন হৃদয় চরিত্রহীন? এখনো একটা সত্যি জানতে পারলেন, বাকিগুলোও জানতে হলে আপনাকে আসফিয়ার মুখোমুখি হতে হবে। ভিডিও ফুটেজটা দেখার পরে নিধির নিজের প্রতি ঘৃণা করতে শুরু করলো, আর মনে মনে ভাবতে থাকে, কি করে পারলাম না জেনে হৃদয়ের গায়ে হাত তুলতে? একসময় এই হাত দিয়ে একসাথে হাতে হাত ধরে হাঁটতাম, আর আমার হৃদয়ের কাছে মাপ চাইতে হবে। তার আগে আমার আসফিয়ার সাথে দেখা করতে হবে, তারপর এদের সবাইকে আমি দেখে নিব। তোমরা সবাই কাজ করো, আমি একটু বাইরে যাব, কাজ আছে। আর ম্যানেজার সাহেব, আপনি এখানে দেখাশোনা করেন, আমি যাই। ওকে ম্যাডাম। এটা বলে নিধি তাড়াতাড়ি করে অফিস থেকে বের হয়ে গেল।
বের হয়ে গাড়ি চালানো শুরু করলো। গাড়ি চালাতে চালাতে ভাবতে লাগলো, আমি তো আসফিয়ার বাসার ঠিকানা জানি না, আর সাদিয়া তারা জানে, কিন্তু আমি ওদের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? সেই দিনে তো সব সম্পর্ক শেষ করে দিলাম। এখন কি তারা আমাকে আসফিয়ার বাসার ঠিকানা বলবে? তবু আমাকে জানতে হবে আসল সত্যিটা কি। কোনো রকম বুঝে ওদের কাছ থেকে জানতে হবে। অন্যদিকে আমি অফিস থেকে আসার পথে নীলার কথা মতো কিছু মেডিসিন নিয়ে বাসায় চলে আসলাম। এসে সোজা রুমে গিয়ে শুয়ে পড়লাম। শোয়ার কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লাম। ঘুমে অনুভব করলাম হাতের ব্যথার কারণে গায়ে জ্বর চলে আসে, তারপর কিছুই মনে নাই। অন্যদিকে নিধি আরশির বাসায় এসে দরজার কলিং বেলে চাপ দিল। কিছুক্ষণ পরে আরশির মা এসে দরজা খুলে দিল। দরজা খুলে দেওয়ার পর আরশির মা একটু অবাক হয় দরজার সামনে দাঁড়িয়ে থাকা নিধিকে দেখে। নিধিকে উদ্দেশ্য করে বলল, আরে নিধি, কেমন আছিস তুই? এতদিন পর তোর আমাদের কথা মনে পড়লো? আসলে আরশির মা নিধিকে ভালো করে চেনে। আগে আরশির সাথে অনেকবার এসেছে এই বাসায়। আর আরশির মা নিধিকে নিজের মেয়ের মতো মনে করে। আন্টি, ভালো আছি। আসলে অফিসের চাপে আসতে পারিনি এতদিন। তোমরা কেমন আছো? আমরা ভালো আছি, কিন্তু তোর এই অবস্থা কেন? আগে থেকে একদম শুকিয়ে গেছিস। খাওয়া দাওয়া ঠিক মতো করিস না মনে হয়। আসলে আন্টি একটু কাজের চাপ থাকে, তাই নিজের যত্ন নেওয়া হয় না। আন্টি, আরশি কই? আরশিকে তো দেখতে পারছি না। আরশি তার নিজের রুমে আছে। কেন, কিছু হয়েছে? কোনো সমস্যা হয়েছে নাকি? তা না, আসলে ওর সাথে কিছু জরুরি কথা আছে, তাই খোঁজ করছিলাম। ও আচ্ছা, যা ওর রুমে যা, আশির সাথে কথা বলে আয়। তোর জন্য আমি নাস্তা রেডি করতেছি। আন্টি, আজকে কিছু খেতে পারবো না, অনেক কাজ আছে আমার। আরেকদিন এসে খেয়ে যাব। সে কি, এতদিন পরে আসলি আর তুই না খেয়ে চলে যাবি? আন্টি, তুমি আমাকে জোর করিও না। সত্যি আজকে আমার অনেক তাড়া আছে। আমি আগে আরশির সাথে কথা বলে আসি। এটা বলে আরশির মাকে কিছু বলতে না দিয়ে সোজা আরশির রুমে চলে গেল। নিধি যেহেতু এই বাসায় একাই এসেছে, সেহেতু আরশির রুমে যেতে অসুবিধাই হয়নি। নিধি সোজা আরশির রুমের ভেতর ঢুকে পড়ল। তখন আরশি শুয়ে শুয়ে হেডফোন লাগিয়ে কানে গান শুনতেছিল। নিধির ঢোকা মাত্রই আরশি নিধিকে দেখে অবাক হয়ে যায় আর হেডফোন খুলে দাঁড়িয়ে যায়। নিধিকে দেখা মাত্রই দৌড়ে জড়িয়ে ধরতে যাবে। এমন সময় কলেজে নিধির কথা বলা মনে পড়ল আর অভিমানী কণ্ঠে বলা শুরু করলো। আরশি কথাগুলো শুনে নিধির মন খারাপ হয়ে যায়। কথাগুলো ছিল এইরকম, কেন এসেছিস তুই এখানে? আরশি, দোস্ত, আমি জানি তোরা সবাই আমার উপর রাগ করে আছিস, কিন্তু আমি এখানে তোর রাগ ভাঙাতে বা তোর সাথে আড্ডা দিতে আসি নাই। আমি শুধু একটা কথা জানতে আসছি। তুই শুধু আমার একটা কথা শোন, 5 মিনিট। কে তোর দোষ? আর তোর কথা কেন শুনবো? আমার রাগ ভাঙাতে আড্ডা দিতে আসিস না তো কি জন্য এসেছিস? চলে যা। আমার কথাটা শোন একটা বার, তারপর আমি চলে যাব। আমাকে শুধু একটা বার সুযোগ দে, প্লিজ। আমার সাথে তোর কোনো কথা নেই। আমরা সবাই ঠকবাজ, বেঈমান। আমাদের বন্ধু থাকার চেয়ে না থাকা ভালো। তাহলে আমার সাথে কি কথা আছে? তোর সাথে তো কথা শেষ হয়ে গেছে প্রায় 1.5 বছর আগে। তাহলে আমার সাথে তোর আবার কি কথা থাকতে পারে? হ্যাঁ, শেষ হয়ে গেছে, কিন্তু আমাকে অপরিচিত মানুষ হিসেবে একটা সাহায্য কর। আমি তোর কাছে একটা সাহায্য চাই। কথা দিচ্ছি আর কখনো তোর বাসায় আসবো না। হাত জোর করে বলছি, প্লিজ একটা বার আমাকে সাহায্য কর। কখনো যদি আমাকে বন্ধু মনে করে থাকিস তাহলে না করিস না, প্লিজ। ঠিক আছে বল, কিন্তু কথাটা জেনে তুই এখান থেকে চলে যাবি আর কখনো এখানে আসবি না। ঠিক আছে, তুই যা বলবি তাই হবে। হ্যাঁ বল, কি কথা জানতে চাস? আর তোকে কিভাবে সাহায্য করতে পারি, যার জন্য আজকে 1.5 বছর পর আমার কাছে নিজে থাকতে আসতে হলো? আরশি, তুই তো আসফিয়ার বাসার ঠিকানা জানিস, তাই না? হ্যাঁ, তো তোর কি দরকার হঠাৎ করে আসফিয়ার বাসার ঠিকানা জেনে? আমার অনেক দরকার আছে। তুই কষ্ট করে আমাকে ওর বাসার ঠিকানাটা বলবি? আমার আসফিয়ার সাথে কিছু কথা আছে, তাই। সেটা তুই নিজে গিয়ে খুঁজে নে, আমি পারবো না। আজ তোর হঠাৎ করে আসফিয়ার সাথে কি কথা আছে? ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। হাজার হলো তোর বন্ধু বলে কথা। আসলে বন্ধু বললেও ভুল হবে, আপন বোনের চেয়ে বেশি। কারণ তোকে আমার মতো ঠকবাজ বন্ধুর হাত থেকে রক্ষা করেছে, তাই না? আরশি, তোর যা ইচ্ছা তুই তাই বল, কিন্তু তবু আমাকে আসফিয়ার বাসার ঠিকানাটা বলে দে, প্লিজ প্লিজ। এইবার আরশির মনে একটু খটকা লাগলো। নিধি এতদিন পর এসে হঠাৎ আসফিয়ার বাসার ঠিকানা জানার কারণ কি? কি করতে চায় নিধি? মনে মনে বলল আরশি।
আমার এত কিছু বলার সময় নেই, ওকে ঠিকানাটা দিয়ে বের করি। নিধিকে দেখে আমার সামনে খারাপ লাগছে। তাহলে শোন, আসফিয়ার বাসার ঠিকানা। তারপর বলল আসফিয়ার ঠিকানা। তারপর নিধি বলল, আরশি, আমি এত কিছু মনে করে রাস্তা চিনব না। তুই আমার সাথে চল, তোকে আমি আমার বাসায় পৌঁছে দিব। না, কখনো না, আমি ওই আসফিয়ার বাসা ভুলেও যাব না। তুই কি মনে করেছিস এত কিছুর পরেও আমি আসফিয়ার বাসায় যাব? ওই বাজে মেয়ের বাসা তো দূরে থাক, ওর মুখ দেখতেও আমার ঘৃণা করে। আমার জন্য শুধু একবার চল আমার সাথে। তোকে আসফিয়ার বাসায় ঢুকতে হবে না। তুই শুধু আমাকে আসফিয়ার বাসার সামনে নিয়ে যাবি আর বাইরে অপেক্ষা করবি। আমি ওর সাথে কথা বলা শেষ করে তোকে আবার বাসায় নিয়ে ড্রপ করে দিব। এটা আমার অনুরোধ। ঠিক আছে চল, কিন্তু আমি বাইরে অপেক্ষা করব, বাসায় ঢুকতে পারবো না। ঠিক আছে, তাই হবে। তারপর আরশি আর নিধি আসফিয়ার বাসার উদ্দেশ্যে রওনা দিল। আসার সময় অবশ্য আরশির মা জিজ্ঞাসা করেছিল কোথায় যাচ্ছে তারা। নিধি বলল ঘুরতে যাচ্ছে, তাই আরশির মা আর কিছুই বলেনি। তারা দুজনে গাড়িতে উঠে পড়ে। আরশি রাস্তা বলে দিচ্ছে আর নিধি আরশির কথা ফলো করে ড্রাইভিং করছে। অবশেষে 30 মিনিট পর আসফিয়ার বাসার সামনে এসে গাড়ি থামালো। গাড়ি থামা মাত্রই আরশি বলে উঠল, এটাই হচ্ছে আসফিয়ার বাসা। ঠিক আছে, তুই গাড়িতে অপেক্ষা কর, আমি আসফিয়ার সাথে কথা বলে আসছি। তাড়াতাড়ি আসিস, আমার কাজ আছে, তোর পেছনে ফালতু সময় ব্যয় করতে পারবো না আমি। ঠিক আছে, আমি 5 মিনিট পরে আসতেছি। তারপর নিধি আর দেরি না করে বাসার গেটের ভিতর দিয়ে প্রবেশ করলো। আসফিয়ার বাসা বড় হয় নিধি চিনতে পারছে না কোনটা আসফিয়ার রুম। কিছু দূর যেতে নিধি লক্ষ্য করলো একটা মহিলা বাগানে পানি দিচ্ছে। তাই নিধি মহিলার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, আন্টি, এটা কি আসফিয়ার বাসা? নিধির কথা শুনে মাত্রই মহিলাটা পানি দেওয়া বন্ধ করে নিধির দিকে তাকালো। নিধির প্রশ্নের উত্তরে বলল, হ্যাঁ, এটা আসফিয়ার বাসা। কিন্তু তুমি কে মা? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আন্টি, আসফিয়া আর আমি একসাথে একই কলেজে পড়তাম। অনেক দিন হলো, তাই ভাবলাম দেখা করে আসি। আর কিছু জরুরি কথা আছে তাই আসলাম। কিন্তু আপনি আসফিয়ার কে হন সেটা যদি বলতেন। ও, তার মানে তুমি আসফিয়ার বন্ধু। আমি আসফিয়ার মা। কিন্তু তোমাকে তো আগে কখনো বাসায় আসতে দেখিনি। আসলে আন্টি, আসফিয়া আমাকে অনেকবার বলেছিল বাসায় আসতে, কিন্তু তখন আমার একটা না একটা কাজ পড়েই যেত, তাই আসা হয়নি। তাই আজকে নিজে থেকে চলে আসছি। কিন্তু আসফিয়া কি বাসায় আছে? ওর সাথে দেখা করার প্রয়োজন ছিল। আসফিয়ার খোঁজ নেওয়া মাত্রই আসফিয়ার মা চোখের জল ছেড়ে দিল। এটা দেখে নিধি আবার বলতে শুরু করলো, আন্টি, আপনি কান্না করছেন কেন? আসফিয়া কি বাসায় নেই? চোখের জল মুছে বলতে শুরু করলো, আসফিয়া বাসায় আছে। তুমি আমার সাথে আসো, আমি তোমাকে আসফিয়ার সাথে কথা বলার ব্যবস্থা করছি। হ্যাঁ, চলেন। আসফিয়ার মা নিধিকে নিয়ে বাড়ির ভিতরে গেল। ঢুকে নিধিকে অপেক্ষা করতে বলল। আসফিয়ার মা কোথায় যেন চলে গেল। নিধি ভাবতে লাগলো, আসফিয়ার কথা বললাম তখন আসফিয়ার মা কান্না করলো কেন? আসফিয়ার কিছু হলো না তো? তা কি করে হয়? আসফিয়ার কিছু হলে আমি আসল সত্যিটা জানতে পারবো না? এইসব নিধি নিজে নিজে ভাবতে লাগলো। ভাবনার বিপত্তি ঘটলো আসফিয়ার মায়ের ডাকে। আসফিয়ার মায়ের ডাক শোনা মাত্রই নিধি সামনের দিকে তাকালো। তাকানো মাত্র আসফিয়ার মায়ের পাশে আসফিয়াকে দেখে অবাক হয়ে যায়, কারণ আসফিয়ার চোখের নিচে কালো দাগ দেখে, সাথে মাথায় কাপড় দেওয়া, এসব কিছু দেখে নিধি একটু অবাক হয়ে যায়, কারণ আসফিয়া কলেজে ছেলেদের মতো শার্ট প্যান্ট ছাড়া অন্য কিছু পরতো না। আর মাথায় কাপড় দেওয়া তো দূরে থাক, কখনো ওড়না গায়ে পর্যন্ত দিত না। অন্যদিকে আসফিয়াও অবাক হয়ে যাওয়ার চরম পর্যায়ে, কারণ নিধিকে এইভাবে চোখের সামনে এতদিন পর তার বাসায় দেখে সেটা কল্পনা করতে পারেনি। নিধিকে উদ্দেশ্য করে আসফিয়া বলল, নিধি আপু, তুমি আমার বাসা ঠিকানা জানলে কিভাবে? হ্যাঁ, আমি এখানে। আরশি আমাকে নিয়ে আসছে এখানে। ও, কেমন আছেন? আপনি বসেন, ওইখানে বসেন। না থাক, আমি এখানে বসতে আসি নাই। আমি এখানে কিছু সত্যি কথা জানতে আসছি। নিধি আপু কি সত্যি কথা জানতে এসেছে? তাইলে নিধি আপু আসল সত্যিটা জেনে গেল নাকি? কিন্তু কিভাবে সম্ভব? মনে মনে বলল, আরে আপু, আগে বসেন, তারপর না হয় কথা বলবেন। বললাম তো আমি এখানে বসতে আসি নাই। আমার কিছু কথা আছে, সেগুলোর উত্তর আমি চাই। আচ্ছা ঠিক আছে, বলেন কি এমন জরুরি কথা বলার আছে যার জন্য আপনি বসতে পারছেন না? বলেন। আসফিয়া, তোমার সাথে হৃদয়ের কি সত্যি রিলেশন ছিল? সেদিন কলেজে আমাকে দেখানো সেই ছবিটা কি আসল ছিল নাকি নকল?
হঠাৎ নিধি আপু এই প্রশ্ন করলো কেন? কোনো কিছু আন্দাজ করতে পারলো নাকি যে আমি সেদিন মিথ্যা বলেছিলাম? না না, কোনো রকম ধরা দেওয়া যাবে না। পাশে মা আছে, মা জানতে পারলে তাইলে আমাকে শেষ করে ফেলবে। এমনিতে আমাকে নিয়ে তারা অনেক কষ্টে আছে, তাই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগে আমার জন্য এরা কষ্ট পাক সেটা আমি চাই না। নিধিকে এখন কোনো রকম মিথ্যা বলে এখান থেকে পাঠিয়ে দিতে হবে, পরে না হয় নিধির সাথে যোগাযোগ করে সত্যিটা বলে দেব। মনে মনে বলল আরশি। আপু, এতদিন পর তুমি এগুলো কি বলতেছো? সেদিন তো তুমি নিজের চোখেই দেখলে ছবিটা, এখন এতদিন পর আবার সেইটা নিয়ে কথা বলতেছো কেন? হ্যাঁ দেখেছি, কিন্তু আমার মনে হলো ছবিটা ফেক। কারণ তোমার সাথে হৃদয়ের যদি সত্যি রিলেশন থাকতো তাহলে সেই ছবিটার হৃদয় তোমাকে ভালো করে জড়িয়ে ধরতো, কিন্তু তা না করে হৃদয় তোমাকে এক হাত দিয়ে হালকাভাবে জড়িয়ে ধরেছিল। দেখো, আজকে আমাকে সত্যিটা খুলে বলো। আসলে সেদিন নিধি ছবিটা দেখে আমার বিষয়টা খেয়াল করে যে আমি আসফিয়াকে এক হাত দিয়ে হালকাভাবে জড়িয়ে ধরলাম, কিন্তু নিধি সেটা খেয়াল করেও পরে সেটা নিয়ে ভাবতে পারে নাই। ছবিটা দেখার পর নিধি পুরোপুরি ভেঙে পড়ে। আমি এবার কি সত্যি বলবো? আমি তো সব আপনাকে বলে দিলাম, আবার নতুন করে কি বলবো? আজকে এখনো সময় আছে, সব কিছু বলে দাও, না হলে। না হলে কি করবেন? আপনাকে সেদিন সত্যিটা বললাম, তাহলে বাড়িতে এসে আবার ঝগড়া করতেছেন কেন? আমি আগে যেটা বলেছি সেটাই সত্যি। সেটা পুরোটাই মিথ্যা ছিল। তুমি যেদিন নাটক করে আমাদের আলাদা করেছো, একটু অন্যরকমভাবে বলতে হবে, তাহলেই কাজ হয় কিনা দেখি। আমি সব সত্যি জেনে গেছি, তবু আমি তোমার মুখে সব সত্যিটা জানতে চাই, না হলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। তারপর জেলে যখন ঢুকবে তখন এমনি এমনি সব বলে দিবা। এখন বলবা নাকি আমি পুলিশকে ফোন দিব? এখন কি হবে? নিধি আপু যদি সত্যি সত্যি পুলিশকে ফোন করে তাহলে আমার বাবা মায়ের সম্মান নষ্ট হবে, আর সেটা তারা কিছুতেই মানতে পারবে না। কিন্তু আমি কি এখন মাকে সত্যিটা বলবো? সব শুনে আমার মা তো আমাকে মেরেই ফেলবে। এখন কি করব আমি? এসব মনে মনে ভাবতেছে আসফিয়া। অন্যদিকে দুজনের কথা কিছুই বুঝতে পারছে না আসফিয়ার মা। কিন্তু নিধি যখন আসফিয়াকে পুলিশের হুমকি দেয়, তখন নিধির সামনে গিয়ে আসফিয়ার মা নিধির সামনে গিয়ে যা করলো তা দেখে নিধির মাথা গরম হয়ে যায়। এই মেয়ে, অনেকক্ষণ ধরে তোমার আজে বাজে কথা শুনে যাচ্ছি। কি সমস্যা তোমার? আমার মেয়ে কি এমন করেছে যার জন্য তুমি ওকে পুলিশে দেবে? আর কি সত্যি বলবে? আর আসফিয়া, তোরা কি বিষয় নিয়ে কথা বলছিস, একটু বলবি আমাকে? না 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 মা মা মা- মা তে 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 মো মো- মো ন- ন কি 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 কিচ্ছু না। তুমি একটু রুমে যাও, আমি একটু নিধি আপুর সাথে জরুরি কথা বলবো। আন্টি, আপনি যাবেন না এখান থেকে কোথাও। আসফিয়া, তোমার যা বলার আন্টির সামনে বলো। আপু, তুমি এখন যাও, পরে তোমাকে এক সময় দেখা করে সব কথা বলবো। আমি এখনই এখানেই তোমার মায়ের সামনে সব সত্যি জানতে চাই। আপু প্লিজ, বললাম তো তোমার সাথে দেখা করে সব কথা বলবো, তুমি এখন চলে যাও। তুমি কি এখন সব সত্যি কথা বলবে, নাকি আমি পুলিশকে ফোন করে এখানে আসতে বলবো? তখন কি ভালো হবে? আমার জানার মধ্যে কোনো মেয়ে চায় না তার কারণে তার পরিবারের সম্মান নষ্ট হোক। আরে আজও পুলিশ কেন আসবে আমাদের বাড়িতে? তোমরা কি বিষয় নিয়ে কথা বলছো আমি কিছুই বুঝতে পারছি না। একটু পরে বুঝতে পারবেন। কি হলো আসফিয়া, বলো। অনেক তো ভয় দেখালাম, কিন্তু আসফিয়া তো কোনো রিয়্যাক্ট দেখতে পারছি না। তাইলে কি আসফিয়ার বলা সেদিনের কথাগুলো সত্যি? কিন্তু যদি সত্যি হয়ে থাকে তাহলে আসফিয়া আমাকে পরে কেন দেখা করবে বলছে? না, আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। আরেকবার ট্রাই করে দেখি। মনে মনে বলল নিধি। ঠিক আছে, তুমি যখন বলবে না তখন আর কি করার। তাহলে আমাকে পুলিশকেই ফোন করে এখানে আসতে বলতে হবে। তারপর তুমি থানায় গিয়ে লাশের বাড়ি পড়লে তারপর বলবে। এমনি এমনি তো বলবা না, তাই না? একটু অপেক্ষা করো। এটা বলে নিধি মোবাইল বের করে মোবাইলে ফোনটা টাইপ করতে লাগলো। এটা দেখে আসফিয়া সত্যি সত্যি এইবার ভয় পেয়ে যায়, তাই এইবার আর চুপ করে থাকতে পারে নাই। আসফিয়া বলে উঠল, আপু, দয়া করে কাউকে ফোন করার দরকার নাই, আমি সব বলছি, তবুও তুমি কাউকে ফোন করিও না, বাইরের কেউ জানলে সমস্যা হবে। বলো তাহলে সেদিন কি হয়েছিল? হ্যাঁ বলছি, শোনেন।
হৃদয়ের সাথে আমার কখনো সম্পর্ক ছিল না। আমি ইচ্ছে করে মিথ্যে বলে তোমাকে বুঝিয়ে তোমাদের রিলেশনটা নষ্ট করে দিছি। আসফিয়ার মুখ থেকে কথাটা শুনে নিধির মাথায় আকাশ ভেঙে পড়ল। এটা শোনার জন্য নিধি মোটেও প্রস্তুত ছিল না। কথাটা শোনার পর নিধির চোখের বৃষ্টির পানির মতো ঝরঝর করে অশ্রু পড়া শুরু করলো। কোন রকম চোখে পানি আটকে রেখে আসফিয়ার দিকে প্রশ্ন ছুড়ে মারল। কেন করলে এমনটা? কি দোষ ছিল আমাদের? কি ক্ষতি করেছি আমরা তোমাদের? বলো। আসফিয়া মাথা নিচু করে চুপ করে আছে। চুপ করে আছিস কেন? বল, কেন করলে এমনটা? বল। আসলে আপু, আমি হৃদয়কে ভালোবাসতাম, কিন্তু হৃদয় আমাকে পাত্তা দিত না। হৃদয়ের পিছনে 1 বছরেরও বেশি সময় পড়েছিলাম, কিন্তু তবুও হৃদয় আমাকে গ্রহণ করে না। কিন্তু তবুও আমি হৃদয়ের পিছনে পড়ে থাকতাম। এভাবে হৃদয়ের পিছনে ঘুরতে ঘুরতে একসময় আমার একটা বান্ধবীর কাছ থেকে জানতে পারলাম যে হৃদয় আর তোমার রিলেশন চলছে, আর তোমাদের রিলেশনটা হৃদয়ের বন্ধুরা ঠিক করে দিছে। প্রথমে আমি বিশ্বাস করিনি। আমি মনে করতাম হৃদয় হয়তো রিলেশন করতে চায় না, কিন্তু কথাটা শুনে আমি একটু অবাক হলাম। তাই আমি তোমাদের ফলো করতাম, কথাটা সত্যি কি না। তারপর থেকে কলেজে এসে প্রতিদিন তোমাদের ফলো করতাম। এভাবে অনেক দিন তোমাদের ঘোরাফেরা দেখে আমার আর বুঝতে বাকি রইল না যে তোমাদের সত্যি রিলেশন চলছে। এটা দেখে মনে মনে হৃদয়ের উপর অনেক রাগ হলো। তাই একদিন হৃদয়কে বললাম যাতে তোমাকে ছেড়ে আমার কাছে চলে আসতে। আর এটা বলার পর হৃদয় আমাকে চড় মারে আর বলে তোমাকে ছাড়ার কথা বললে আমাকে মারার হুমকি দেয়। সেদিন হৃদয় আমাকে চড় মারার কারণে আমার অনেক রাগ হয় যে তোমার জন্য আমাকে হৃদয় চড় মারলো। তাই মনে মনে ঠিক করলাম তোমাদের যে করেই হোক আলাদা করে দিব। কিন্তু তোমার প্রতি হৃদয়ের ভালোবাসা দেখে তোমাকে আলাদা করতে সহজ হবে না। তাই আর কিছুদিন পর একটা বান্ধবীকে নিয়ে প্ল্যান করি। একদিন হৃদয় কলেজে আসলে সরি বলি আর বন্ধুত্ব করার জন্য অনুরোধ করি। হৃদয় অনেক চিন্তা করে বন্ধুত্ব করতে রাজি হয় আমার সাথে, কিন্তু আমি আরেকটা অনুরোধ করি, সেটা হচ্ছে আমাকে একবার জড়িয়ে ধরার। কিন্তু হৃদয় সরাসরি না করে দেয়, কারণ তুমি দেখলে কষ্ট পাবে। তাই অনেক অনুরোধ করে তবুও না করে দেয়। শেষে আমি কান্না করার নাটক করি। পরে হৃদয় জড়িয়ে ধরতে রাজি হয় আর আমি সেই সুযোগটা কাজে লাগিয়ে আমার বান্ধবীকে দিয়ে ছবি তুলে ফেলি আর এসেই তোমাকে ছবিটা দেখাই আর হৃদয়ের বন্ধুদের নামে মিথ্যা অপবাদ দেই। আমি ভেবেছিলাম হৃদয় তোমার থেকে আলাদা হয়ে গেলে আমি হৃদয়কে পেয়ে যাব, কিন্তু উল্টা হৃদয়কে চোখের সামনে থেকে হারিয়ে ফেললাম। আমাকে মাফ করে দাও আপু, আমি যা করেছি সব হৃদয়কে পাওয়ার জন্যই করেছি। নিধি নিজের কানকে বিশ্বাস করতে পারছে না কথাগুলো। নিধি সেদিন কত বড় ভুল করলো। আসফিয়ার কথা বলা শেষ করলে নিধি আর দাঁড়িয়ে থাকতে পারেনি। আসফিয়ার সেদিনের ঘটনার জন্য রাগ ক্ষোভ একসাথে নিয়ে সোজা গিয়ে আসফিয়ার গালে সজোরে চড় মারলো আর মারতে মারতে বলতে লাগলো, কি ক্ষতি করেছি তোর, যার জন্য তুই আমাদের আলাদা করে দিলি? কি লাভ হলো তোর? তোর জন্য আমার জীবন থেকে 1.5 বছর ধরে সুখের জিনিসটা চলে গেল। তোর জন্য আমাকে 1.5 বছর ধরে প্রত্যেকটা রাত চোখের জল ফেলতে হয়েছে, শুধু তোর একটা মিথ্যা নাটকের জন্য। যাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতাম তাকে তোর জন্য, শুধু তোর একটা মিথ্যা নাটকের জন্য দিনের পর দিন রাস্তার কুকুরের মতো কষ্ট দিয়ে গেছি, শুধু তোর জন্য। আসলে আমারই সব ভুল। সেদিন একটা বার হৃদয়ের কথা শুনলে আজ আমাকে এই দিনটা দেখতে হতো না। এতদিনের আমাদের দুজনের বিয়ে হয়ে অনেক সুখে সংসার করতাম, কিন্তু তোর মতো ডাইনির জন্য তা হলো না। তুই আমার সব কিছু শেষ করে দিলি। তোকে আজকে আমি মেরেই ফেলবো। নিধি কথাগুলো বলছে আর কান্না করতে করতে চিৎকার করে বলছে আর আসফিয়াকে চড় মারতেই থাকে। শেষে আরশি এসে নিধিকে আটকালো। আপনারা কি ভাবছেন হয়তো আরশি কোথা থেকে আসলো, তাইলে শোনেন। আরশি নিধির সাথে আসতে চাইছিল না, কারণ নিধির উপর রাগ করে আছে তাই। কিন্তু পরক্ষণে মনে হলো নিধির আসফিয়ার বাসায় আসার কারণ কি। তাই নিধি আসার কিছুক্ষণ পরেই আরশি ভেতরে আসে আর লুকিয়ে লুকিয়ে তাদের কথা শোনে। আর যখন দেখলো নিধি আসফিয়াকে মারতে লাগলো আর থামার কোনো নামগন্ধ নাই, তখন আরশি আর দাঁড়িয়ে থাকতে পারেনি। তাই এসেই নিধিকে আটকালো। আরশি নিধিকে থামিয়ে দিয়ে বলতে শুরু করলো, নিধি কি করছিস? কি মেরে ফেলবি নাকি ওকে? হ্যাঁ, আজকে আমি ওকে মেরেই ফেলবো। তুই ছাড় আমাকে। এখন কেন ওকে মারছিস?
সেদিন তো আমাদের কোনো কথাই শুনলি না। সেদিন তো তুই নিজেই আপসের জন্য হৃদয়ের আমাদের সবাইকে অপমান করলি। সেদিন তুই চলে আসার পর থেকে আপসিয়া নিজেই আমাদেরকে বলে ওটাও সাজানো নাটক। তাহলে তোরা আমাকে বললি না কেন? তুই সেদিন আমাদের কোনো কথাই শুনিস নাই। তোকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, এখন শেষ কি হলো? আজকে তোকে এই দিন দেখতে হচ্ছে। আমাকে মাফ করে দে আরশি, আমার ভুল হয়ে গেছে। তারপর আরশি যা বলল, কি করছিস নিধি? আমরা ঠকবাজ, আমরা তোর ক্ষতি করতে চাই, এখন কেন মাপ চাইছিস? আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে একটা বার মাফ করে দে তোরা। কান্না থামা নিধি, আমার কাছে মাপ চেয়ে কোনো লাভ নাই, সবার কাছে মাপ চাইতে হবে, আর বিশেষ করে হৃদয়ের কাছে। আমরা নয় তোকে মাফ করে দেবো, কিন্তু হৃদয় তোকে মাফ করবে কিনা দেখ। আর সেদিনের পর থেকে হৃদয়ের সাথে আমাদের কোনো যোগাযোগ নেই, জানি না কোথায়, তবু খুঁজে দেখ। হৃদয় আমাকে কোনোদিন মাফ করবে না আরশি। আমি যে হৃদয়ের সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি, দিনের পর দিন নানাভাবে অত্যাচার করে গেছি, এমনকি আজকে সকালেও নিজের হাতে হৃদয়ের হাত পুড়িয়ে ফেলেছি। এখন তুই বল কিভাবে আমাকে ক্ষমা করবে? নিধির কথায় আগামাথা কিছুই আরশি বুঝতে পারলো না, কারণ যখন বলল সকালের ঘটনাটা শুনে মাথায় ঢুকলো না। কারণ আরশির জানা মতে হৃদয় সেদিনের পর থেকে খোঁজ নাই, আর আয়মান, সানি, আরশি, সাদিয়া কারোর সাথে একটা বারও দেখা হয়নি, আর নিধির সাথে তো দেখা হওয়ার কথা না। তাইলে হৃদয়ের হাত পুড়লো কি করে? কিছুই তো বুঝতে পারতেছে না আরশি। তাই নিধিকে বলল, তুই হৃদয়কে পেলি কোথায়, আর হৃদয়ের হাত পোড়াবি কি করে? তোর কথা কিছুই বুঝতে পারছি না নিধি। হৃদয় আমার অফিসে চাকরি করে আজ 6 মাস ধরে, আর আমি সেই দিন এই বাজে মেয়েটার কথা বিশ্বাস করে আমার নিজের হাতে প্রতিদিন অত্যাচার করিয়েছি, আমাকে ঠকানোর জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য। এই কয়েক মাসে একটা দিনও হৃদয়কে কষ্ট দেয়নি, এমন কোনো দিন নেই। তুই বল কিভাবে আমাকে মাফ করবে হৃদয়? আমি যে ওর সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি, সব হয়েছে এই বদমাইশ মেয়ের জন্য। ওকে আজকে আমি মেরেই ফেলবো, তুই আমাকে ছেড়ে দে। এটা বলেই নিধি আবার আসফিয়াকে মারার জন্য যাবে, এমন সময় আসফিয়ার মা সামনে এসে হাত জোর করে নিধিকে বলল, মা, আমি জানি না তোমাদের মধ্যে কি হয়েছে, কিন্তু তোমার কথা শুনে মনে হচ্ছে আসফিয়া তোমাদের সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছে। তুমি আমার মেয়েকে মাফ করে দাও। আসফিয়ার হয়ে আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইতেছি। ক্ষমা? কিসের ক্ষমা করব? আপনার মেয়ে পারবে আমার সুখের দিনগুলো ফিরিয়ে দিতে? পারবে আমার ভালোবাসার মানুষকে আবার ফিরিয়ে দিতে? কি হলো বলুন, আমি ওকে কখনো মাফ করব না। ওকে আজকে আমি পুলিশে দিব। দয়া করে এই কাজটা করিও না। বাকি যে কয়টা দিন বেঁচে আছে সে কয়টা দিন তুমি আমাদের কাছ থেকে কেটে নিও না। আমি মানছি যে আমার মেয়ে অনেক বড় ভুল করেছে, কিন্তু তার জন্য আমার মেয়ে অনেক বড় শাস্তি হয়েছে। দয়া করে আর কোনো শাস্তি দিও না মা। মা হয়ে এটা তোমার কাছে আমার অনুরোধ। কথাটা শুনে নিধি আর আরশি দুজনের দিকে তাকালো, কেউ কিছু বুঝলোই না। তাই আরশি বলল, অনেক বড় শাস্তি হয়েছে মানে? কি হয়েছে আন্টি? আর কয়েকদিন বেঁচে আছে মানে? আপনার কথা মানে বুঝলাম না। আসফিয়ার ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। ডাক্তার 6 মাস সময় দিয়েছে। এই 6 মাস আসফিয়ার পৃথিবীতে বেঁচে আছে, তার মধ্যে 3 মাস চলে গেছে, আর মাত্র 3 মাস বাকি আছে হাতে। দয়া করে আসফিয়াকে মাফ করে দাও। আরশি আর নিধি তো বিশ্বাস করতে পারছে না, আসফিয়ার ক্যান্সার ধরা পড়েছে। আসপিয়া, কখন থেকে এটা হলো? কিছুদিন আগে শরীর খারাপ লাগছিল, তাই বাবা ডাক্তারের কাছে নিয়ে যায়, আর ডাক্তার টেস্ট করে জানায় যে আমার ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। আমার হাতে আর বেশি সময় নাই। সেটা শুনে আমি ভেঙে পড়ি, আর তখন হৃদয়ের বলা সেদিনের কথাটা মনে পড়ল যে একদিন আমাকে সেই দিনের মিথ্যার নাটকের জন্য প্রতিদান দিতে হবে। আজকে সত্যি তাই হলো। আল্লাহ আমাকে এত বড় শাস্তি দিল যে একবারে পৃথিবী ছেড়ে যেতে হবে। শেষবারের মতো আমাকে মাফ করে দাও প্লিজ। নিধি, মানুষ ভুল করে থাকে, আপসিও ভুল করেছে, তাই তুই ওকে মাফ করে দে। আসপিয়ার অনেক বড় শাস্তি হয়েছে, তাই নতুন করে শাস্তি দেওয়ার দরকার নেই। আসফিয়ার জন্য আমাদের 2টা জীবন নষ্ট হয়ে গেছে। তুই বল ওকে কি করে মাফ করব? বাদ দে সব এখন, আগে হৃদয়ের সাথে আমার দেখা করা। আর আসপিয়া, আমরা সবাই তোমাকে মাফ করে দিলাম, কিন্তু হৃদয়ের কাছ থেকে তোমাকে মাফ চাইতে হবে। দেখো, হয়তো হৃদয় তোমাকে মাফ করে দিতে পারে। হ্যাঁ, আমি হৃদয়ের কাছ থেকে মাপ চাইবো। তোমার কষ্ট করে আমাকে হৃদয়ের সাথে দেখা করার ব্যবস্থা করে দাও প্লিজ নিধি আপু। আমি কিভাবে দেখা করব বলো?
আমি তো নিজে ওর কাছে অপরাধী হয়ে গেলাম। নিধি কি সব পাগলামি করছিস? এভাবে ভেঙে পড়লে চলবে না। তুই ঠিক করে থাক, সব ঠিক হয়ে যাবে। কি করে ঠিক থাকবো বল? আমার ভালো থাকার মানুষটাই যে ঠিক নাই। হৃদয় এখন কোথায়? জানি না কোথায়। সকালে ঘটনার পরে বাসায় চলে গেছে। প্লিজ আরশি, তুই আমাকে হৃদয়ের কাছে নিয়ে চল। এখন না, তুই আগে বাসায় যা, পরে সব ঠিক হয়ে যাবে। আর হৃদয় তো তোর অফিসে কাজ করে, তাই তুই কালকে মাপ চেয়ে নিবি। যদি মাপ না করে তাহলে আমাকে বলবি, আর আমি বাকি সবাইকে বলবো। কালকে তুই আমার সাথে দেখা করিস। এখন তুই বাসায় যা, এখন কোনো কিছু পাগলামি করবি না, ওকে? নিধি মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক বোঝালো। তারপর নিধি আর আরুষি আসফিয়ার বাসা থেকে বের হয়ে গেল। নিধির অবস্থা খারাপ, তাই আসফিয়া নিধিকে তার বাসায় নামিয়ে দিল। আর নিধি বাসায় ঢুকে বলল, নিধি বাসায় ভেতরে ঢুকে আনমনে হাঁটতে লাগলো আর ভাবতে থাকে, কি করে পারলাম হৃদয়ের সাথে দিনের পর দিন এইরকম ব্যবহার করতে। হঠাৎ নিধি হাঁটতেছিল, এমন সময় নিধির মা সামনে এসে নিধিকে বলতে শুরু করলো, কি রে মা, তোকে এইরকম লাগছে কেন? কি হয়েছে তো? শরীর খারাপ লাগছে নাকি তো? এতক্ষণে নিধি একটা ঘোরের মধ্যে ছিল। মায়ের কথা শুনে বাস্তবে আসলো, কিন্তু নিধি তার মায়ের কথার উত্তর না দিয়ে তার মায়ের দিকে তাকিয়ে রইল। অন্যদিকে নিধির মা তো অবাক, কারণ নিধির চোখ মুখ ফুলে গেছে। নিধির মায়ের বুঝতে আর বাকি রইল না যে নিধি কান্না করছে। সেটা আজকে নতুন দেখছে না। আজকে রিলেশন ভেঙে যাওয়ার পর থেকে নিধি প্রায় প্রতি রাতে কান্না করতো, কিন্তু মাঝে কয়েক মাস নিধি আর কান্নাই করতো না। আজকে হঠাৎ কান্না করার কারণ কি, সেটা নিধির মা বুঝতেই পারছে না। নিধির মায়ের মনে একটু খটকা লাগলো যে নিধির কিছু একটা হয়েছে, তাই নিধিকে জিজ্ঞাসা করলো, নিধি, তোর চেহারার এই অবস্থা কেন? মনে হয় অনেকক্ষণ কান্না করেছিস। কি হয়েছে মা তোর? অফিসে কেউ কিছু বলেছে তোকে? কি হলো মা, চুপ করে আছিস কেন? কে কি বলেছে আমাকে বল, আমি তোর বাবাকে বলে শাস্তি দিব। এবার নিধি নিজেকে আর ধরে রাখতে পারেনি। নিধি তার মাকে জড়িয়ে ধরে হাও মাও করে জড়িয়ে ধরে কান্না করে দিল। অন্যদিকে নিধির মা নিধির এরকম অবস্থা দেখে একটু ভয় পেয়ে যায়। এমনিতে আমার সাথে সেদিনের ঘটনার পর নিধি ভালো করে খাওয়া দাওয়া ঘুমানো ঠিক মতো করতো না, শুধু কান্নাই করতো। না জানি আজকে আবার নিধির কি হলো। নিধির মা ভাবতেছে, কি হয়েছে? তুই এভাবে কান্না করছিস কেন? কি হয়েছে আমাকে বল। মা, তোমার মেয়ে অনেক খারাপ। তোমার মেয়ে কাউকে ভালোবাসে না, আর বাসবে কি করে? তোমার মেয়ে তো ভালোবাসা কি জিনিস সেটাই বুঝে না। তাইলে এই ব্যাপার? কে বলেছে আমার মেয়ে খারাপ? আমার মেয়ে তো অনেক ভালো, আর আমরা তোকে অনেক ভালোবাসি। তাইলে এই কথা বললি কেন? আর তোর কি হয়েছে আমাকে বল। মা, আমি আমার হৃদয়কে ভুল বুঝে হারিয়ে ফেলেছি। আমি হৃদয়কে সেদিন ভুল বুঝেছি। কি বলছিস এগুলো? ভুল বুঝেছিস মানে? মা, হৃদয়ের সাথে আসফিয়া মেয়েটার কোনো সম্পর্কই ছিল না। আর সেদিন আমাকে দেখানোর ছবিটা মিথ্যা ছিল। সব কিছু ওই ডাইনি মেয়েটার সাজানো মিথ্যা নাটক ছিল। কি? তার মানে সেদিন হৃদয়ের কোনো দোষ ছিল না? কিন্তু তুই নিজে আমাদেরকে বললি যে হৃদয় তোকে ঠকিয়েছে। তাইলে আজকে 1.5 বছর পর আবার তুই নিজে বলছিস সেদিনের ঘটনার জন্য হৃদয়ের কোনো দোষ নাই? আমি তোর কথার মানে বুঝতেছি না, একটু ভালো করে খুলে বল। তারপর নিধি সব কিছু খুলে বলে, আর এইও বলে যে আমি তাদের কোম্পানিতে চাকরি করি। সবকিছু শুনে নিধির মা বলে, মারে, তুই হৃদয়ের সাথে এটা না করলেও পারতিস, কারণ আমরা তখন বলেছিলাম হৃদয় আর যাই করুক তোকে ঠকাবে না, কারণ সে তোকে নিজের চেয়ে বেশি ভালোবাসে। আরও সেটা আমি ওর ব্যবহার দেখে বুঝতে পারছি, কিন্তু তোর কাজটা করা একদম ঠিক হয়নি। মা, আমি এত কিছু শুনতে চাই না। আমি হৃদয়কে ছাড়া বাঁচতে পারবো না। আমাকে যে করেই হোক হৃদয়কে এনে দাও। আমি প্রয়োজনে হৃদয়ের পা ধরে ক্ষমা চাইবো, তবুও আমি হৃদয়কে চাই। তুই শান্ত হ মা, তুই যখন নিজের ভুলটা বুঝতে পারছিস, তাইলে আমি তোর বাবাকে রাতে বলবো আর হৃদয়ের সাথে দেখা করতে। এখন তুই কান্না থামা, গিয়ে ফ্রেশ হয়ে আয়, খাবার দিচ্ছি আমি। মা, আমি কিছু খাবো না। নিধি, না খেলে তোর শরীর খারাপ হবে। তখন তোর কিছু হলে তো হৃদয়কে পাবি না, তখন ভালো লাগবে? না, আমি খাবো। আমাকে ঠিক থাকতে হবে হৃদয়ের জন্য। এই তো লক্ষ্মী মেয়ে আমার, তুই বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। হ্যাঁ। তারপর নিধির মা গিয়ে খাবার নিয়ে আসলো আর নিধিকে নিজের হাতে খাইয়ে দিল। খাওয়া দাওয়া শেষ করে নিধি রুমে চলে গেল। রাতে নিধির বাবা আসলে নিধির মা সবকিছু খুলে
বলল। সব শুনে নিধির বাবা বলল যে আমার সাথে কথা বলবে। অন্যদিকে আমার খুব জ্বর চলে আসে। মা বাবা আমাকে নিয়ে চিন্তায় পড়ে যায়। সেদিন সারা রাত মা বাবা আমার মাথায় পানি দেয় যাতে জ্বর কমে যায়, কিন্তু আমার জ্বর কমার কোনো নামগন্ধও নেই। পরের দিন সকালে ডাক্তার এসে আমাকে দেখে যায়, তারপর কিছু ওষুধ দিয়ে যায়। অন্যদিকে নিধি সকালে তাড়াতাড়ি অফিসে চলে যায় আর আমার জন্য অপেক্ষা, কিন্তু আমি সেদিন আর অফিসে যাইনি। পরক্ষণে নীলার বলা কথাটা মনে পড়লো যে আমি চাকরি করব না, কিন্তু তবুও নিধির বিশ্বাস ছিল আমি অফিসে যাব। আমার জন্য অপেক্ষা করতে লাগলো। অপেক্ষা করতে করতে বিকাল হয়ে গেল। এইবার নিধি একটু চিন্তা ধরলো, তাই নীলাকে ডেকে পাঠালো। আর নীলা যখন আসে তখন বলল, নীলা, হৃদয় আজকে অফিসে আসে নাই কেন? তুমি কি কিছু জানো? না ম্যাডাম, আমার হৃদয়ের সাথে কাল থেকে কথা হয়নি। কেন ম্যাডাম, হৃদয় কি আবার কিছু করেছে নাকি? এইবার নিধি চেয়ার থেকে উঠে নীলার হাত ধরে বলল, নীলা, আই এম সরি তোমার সাথে কালকে খারাপ ব্যবহার করার জন্য। আর তোমাকে কি বলে ধন্যবাদ দিব জানি না। তুমি না থাকলে হয়তো সত্যিটা জানতে পারতাম না। মানে কি সত্যিটা জানতে পারতেন না? কালকে তোমার কথা শুনে আমি আরশি সাহায্যে আসফিয়ার বাড়িতে যাই। তারপর ঘটে যাওয়া সব কিছু খুলে বলল। আর আসফিয়ার ক্যান্সারের কথাটা বলে। সব শুনে নীলা বলল, তাহলে এইবার বুঝলেন? তাহলে আসল সত্যিটা কি? হ্যাঁ, সব হয়েছে তোমার জন্য। আর তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। তোমাকে বোন হিসাবে বলছি, মাফ করে দিও আমাকে। আর চাকরিটা ছেড়ে দিও না। ঠিক আছে ম্যাম, এটা শুনে খুশি হলাম যে আপনি আপনার ভুলটা বুঝতে পারছেন। এবার আপনার হৃদয়ের কাছে মাপ চাওয়া উচিত আর সব কিছু ঠিক করে বিয়ে করে নিন। আর আপনাদের বাসরটা আমি সাজাবো কিন্তু। ঠিক আছে, তাই হবে। আমি যাই এখন, আমার কাজ আছে। ঠিক আছে, যাও। নীলার চোখের কোণা জমে থাকা জল মুছে বের হয়ে গেল। সেটা নিধি লক্ষ্য করলো। সেই দিকে খেয়াল না দিয়ে নিধি কাজে ব্যস্ত হয়ে গেল। এভাবেই কেটে গেল 3 দিন। আগে থেকে এখন সুস্থ আছি। অন্যদিকে আমি 3 দিন অফিসে যাইনি, তাই নিধির পাগলের মতন অবস্থা হয়ে গেছে। শুধু এটাই ভেবে যে আমি অফিসে আর যাব না। নীলাও একটু চিন্তা করছে, কারণ এই 3 দিনে নীলাকে একবারও কল করিনি। নীলা মনে করছে আমি ওর উপর রাগ করে ফোনটা করছি না। একদিন রাতে শুয়ে ভালো লাগছে না, তাই পুরোনো সিমটা ফোনে ঢোকালাম। ঢোকানোর পর অন করলাম। অন করার সাথে সাথে মোবাইলের দিকে তাকিয়ে তো আমি অবাক, কারণ মোবাইল ফোনটা অন করার সাথে সাথে আইমান, সানি, আরশি, সাদিয়া কল করেছে। আর সাথে নিধি লাস্ট 2 দিনে 100-এর উপর কল দিয়েছে। মোবাইলের দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। এমন সময় ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি আইমান কল দিয়েছে। দেখতে দেখতে কলটা কেটে গেল। আবার কল আসলে এইবার ফোন রিসিভ করলাম। রিসিভ করার সাথে সাথে বলে উঠলো, হৃদয়, কোথায় তুই? কেমন আছিস? তোর ফোন বন্ধ কেন? ভালো আছি, তোরা সবাই কেমন আছিস? আমরা কি করে ভালো থাকবো বল? তুই তো আমাদের ভুলে গেছিস। একটাবার আমাদের খবর পর্যন্ত নিলি না, আর মোবাইলটা বন্ধ করে রেখেছিস। এটা কি তোর বন্ধুত্ব? দোস্ত, আমাকে ভুল বুঝিস না। তোদের কখনো বলতে পারবো না। আসলে সেদিনের ঘটনার পর থেকে আমি একদম ভেঙে গেছিলাম। আর এই সিমটা থাকলে আমার নিধিকে কল দেওয়া যেত, তাই চেঞ্জ করে ফেলেছি। তাই বলে আমাদেরকে একটাবার দেখা করতে বলতে পারিস না? আচ্ছা বাদ দে না এসব, এখন তোদের খবর বল, কি অবস্থা বাকিদের? আছে সবাই ভালো। সবাই তোকে অনেক মিস করছে রে। আমিও তোদেরকে অনেক মিস করতেছি। কি করবো বল, ভাগ্যে তোদের কাছ থেকে আলাদা করে দিল। না, কিছু আলাদা করে নাই। আমরা সবাই তোর সাথে দেখা করতে চাই কালকে। আমি বাকি সবাইকে বলছি, তুই কালকে আমাদের সাথে দেখা করতে আসছিস। ঠিক আছে, কয়টায় আর কোন জায়গায় আসবো বল? কাল তো শুক্রবার, তাই আমরা কলেজের মাঠে দেখা করব সবাই, সকাল 10টায়। ঠিক আছে। তারপর আরো কিছুক্ষণ আয়মানের সাথে কথা বলে ফোনটা রেখে দিলাম। আয়মানের সাথে কথা বলে অনেক ভালো লাগলো। তাদের সাথে অনেকদিন পর দেখা হবে, তাই খুশি মনে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে রেডি হতে রুমে আসলাম। এসে একটা কালো শার্ট আর প্যান্ট পরে নিলাম। পরে বাকি সব কিছু করে রেডি হয়ে বেরিয়ে গেলাম। উদ্দেশ্য আমার প্রিয় কলেজে, যেখানে লেখাপড়া করে অনেক কিছু অর্জন করেছি, আরো অনেক কিছু হারিয়েছি। বাসা থেকে বের হওয়ার সময় মা জিজ্ঞাসা করেছিল কোথায় যাচ্ছি। তখন বললাম বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছি। তখন আর কিছু বলে নাই। বাসা থেকে বের হয়ে সোজা গাড়ি করে কলেজে চলে আসলাম। এসেই কলেজের চারপাশে দেখতে লাগলাম। এখন আমার বন্ধুরা কেউ আসে নাই, তাই পকেটে হাত দিয়ে কলেজের আমাদের ক্লাসের রুমের দিকে তাকিয়ে রইলাম। যে ক্লাসরুমে আমরা 5 জনে এক টেবিলে বসতাম, মজা করতাম, আরো কত কি, কিন্তু সবকিছু একটা
ঝড় এসে তছনছ করে দিল। এসব ভাবতেছি আর সবকিছু দেখতেছি, সবকিছু অনেক পাল্টে গেছে এই 2 বছরে। কি ভাবছিস হৃদয়? অনেক মিস করছি না আমাদের সবার সাথে কাটানো সেই দিনগুলো। দাঁড়িয়ে এসব ভাবতেছিলাম, হঠাৎ আইমানের কণ্ঠের মতো একটা আওয়াজ কানে আসলো। তাই তাড়াতাড়ি পিছনে ফিরলাম। হ্যাঁ, আমার অনুমান ঠিক, এটা আইমান। পেছনে ঘুরে দেখি আমার হারামির 4 জন সবাই দাঁড়িয়ে আছে। তাদের দেখে নিজেকে কন্ট্রোল করতে পারলাম। কতদিন পর তাদের সাথে দেখা, চোখ থেকে 2 ফোঁটা পানি নিচে পড়ে গেল। তাই আর দেরি না করে দৌড়ে গিয়ে সবাইকে জড়িয়ে ধরলাম। অনেক জোরে জোরে কান্না করতে লাগলাম। আমার হারামিগুলো আজকে আমাকে পেয়ে তারা কান্না করতে লাগলো। সাদিয়া বলল, তুই এত হারামি কি করে হলি? আমাদের ছেড়ে এভাবে চলে গেলি? একটা বার আমাদের কথা মনে পড়লো না তোর? অনেক মিস করেছিল তোদের, কিন্তু কি করবো বল? তোরা তো জানিস আমি যদি এখানে থাকতাম তাইলে আমি ঠিক থাকতেই পারতাম না। তখন সানি বলল, হ্যাঁ, তোর কাছে তো নিধি বেশি ছিল, আমরা তো তোর কেউ না। কি বলিস এগুলো? তোরা আমার কলেজার হারামি, আর বলছিস তোরা কেউ না, আর আমি কোনো নিধিকে চিনি না। তাই এখন ওর কথা না বললে খুশি হব। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুই এইভাবে শুকিয়ে গেলি কেন? আগে তো একদম হিরোদের মতো ছিলি, এখন ভিলেনের মতো লাগছে। আরে না, আমি একদম আগের মতোই আছি। আচ্ছা আচ্ছা, কোথাও গিয়ে বসি, কিছু খাওয়া দাওয়া করা যাক। তখন আয়মান বলল, ঠিক আছে, চল রেস্টুরেন্টে যাই, সামনে আছে। হ্যাঁ চল। তারপর সবাই একসাথে একটা রেস্টুরেন্টে এসে খাবার অর্ডার করলাম। তারপর সবাই একসাথে গল্প করতে লাগলাম। আচ্ছা, তুই এতদিন কোথায় ছিলি? একটা বারও দেখা হলো না। এখানে থাকলে তো দেখা হতো, কিন্তু গেলি কোথায়? তারপর সেদিনের পর নানুর বাসায় গিয়ে লেখাপড়া শেষ করে এখন চাকরি করছি একটা ভালো কোম্পানিতে। মাসে ভালো স্যালারি পাই, তাই এখন ভালো আছি অনেক। তখন সাদিয়া বলল, তাইলে তো ভালোই। তো এখন বিয়ে করে নে, আমাদের তো একটা ইচ্ছে আছে হারামি বন্ধুর বিয়ের দাওয়াত খাইতে। আমি কখনো বিয়ে করবো না। সেটা তো জানি, তুই নিধিকে এখনো ভালোবাসিস, তাই রে? কাকে ভালোবাসবো? যে আমার ভালোবাসা বিশ্বাস করে না তাকে। এখন এসব কথা বন্ধ কর, না হলে আমি আসি। আরে রাগ করছিস কেন? আর বলবো না, এখন চুপচাপ খেয়ে নে। কথা বলছিলাম সবার সাথে, তখন ওয়েটার এসে খাবার দিয়ে গেল। আমি একটা জিনিস খেয়াল করলাম, সবার সাথে এতদিন পরে দেখা হলো, সবাই আমার সাথে কথা বলতেছে, কিন্তু আরশি কোনোভাবেই কথা বললো না। ব্যাপারটা আমার কেমন জানি লাগলো। আরশি কি রাগ করে আমার সাথে কথা বলতেছে না? না, কিছুই তো বুঝতে পারতেছি না। কিছুক্ষণ পর পর আমার দিকে তাকায় কেমন করে, সেটা অনেকবার খেয়াল করলাম। তাই আর সেদিকে খেয়াল না দিয়ে চুপচাপ খাবার দিকে খেলাম। খাওয়া দাওয়া শেষ করে আরো কিছুক্ষণ গল্প করে বাসায় চলে আসলাম। আজকের দিনটা অনেক ভালো লাগলো, তাই বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। অন্যদিকে আমি বাসায় আসার পর আরো সবাইকে বললাম, দেখলি হারামিটা কিরকম অভিনয় করতে পারে? এত কষ্ট সহ্য করেও মুখে হাসি রয়ে গেল। মনে করেছিলাম হারামিটার হাসি দেখে মুখ ভেঙে দেবো। আমাদের সত্যটা নিজের মুখে বললে কি হতো? আরশি, এখন ওকে কিছু বলিস না। দেখ না, নিধির নাম শুনলেও রাগ করতেছে। আমাদের এখন একটাই কাজ করতে হবে, ওদেরকে মিলে দিতে হবে। বেচারা দুজনে অনেক কষ্ট পাচ্ছে, কিন্তু নিধি যা করলো তা দেখে মনে হচ্ছে না হৃদয় নিধিকে মাফ করবে। আমাদের এত কিছু ভেবে লাভ নেই, আমাদের ওদের দুজনকে এক করে দিতে হবে, এটাই ফাইনাল। ওকে আর আশফিয়াকে মাফ করে দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে। বেচারা আর কয়দিন বা বেঁচে আছে, যাওয়ার আগে অন্তত হৃদয় যেন মাফ করে দেয়। হ্যাঁ ঠিক বলেছিস, এসব নিয়ে পরে কথা হবে, এখন আমাকে বাসায় যাইতে হবে। ওকে। তারপর সবাই যার যার বাসায় চলে গেল। আপনারা ভাবছেন বাকিরা এসব জানলো কি করে? সেদিন আরো সবাইকে ফোন করে বলে দেয়, আর সবাই প্রথমে মাফ না করলেও পরে আবার মাফ করে দেয়। আর নিধি সেটা আরশিকে বলে যাতে ওকে মাফ করে দেয়। সবাই আমাদের একসাথে মিল করার জন্য চিন্তা করতেছে। এভাবে কেটে গেল 7 দিন। তাই ভাবলাম আজকে অফিসে গিয়ে রেজাল্ট লেটারটা নিয়ে আসলে ভালো হয়, আর নীলার সাথেও দেখা হয়ে যাবে। 7 দিন পর সকালে উঠে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ শরীর এখন পুরোপুরি সুস্থ আছে। অফিসে এসে সোজা এসে নিজের ডেস্কে বসে পড়লাম। নীলা তখন অফিসেই আসে নাই, আর সবাই আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে, সেটা আমি খেয়াল করলাম। আমি সেই দিকে খেয়াল না দিয়ে নিজের কাজ করতে লাগলাম। কিছুক্ষণ পর পিয়ন এসে বলল, নিধি নাকি আমাকে ডাকতেছে। নিধি পিয়ন চাচাকে আগে থেকে বলে রাখছে যে আমি অফিসে আসলে যেন নিধির সাথে দেখা করি, আর পিয়ন চাচা আমাকে দেখা মাত্র সে বলে গেল। তারপর রেজাল্ট লেটারটা হাতে নিয়ে নিধির ক্যাবিনের সামনে এসে বললাম, ম্যাম আসতে পারি? বলা মাত্রই আমার দিকে তাকালো। দেখা মাত্র নিধি এমন কিছু করলো যেটা আমি
ভাবতেও পারিনি। আমাকে দেখা মাত্রই নিধি বসা থেকে উঠে দৌড়ে আমার সামনে এসে টেনে ভেতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিলাম। দরজা বন্ধ করেছে দেখে আমি একটু ভয় পেয়ে গেলাম। আজকে আবার নতুন কি অত্যাচার করে সেটা ভেবে পাচ্ছি না, আর সেই জন্যই ভয় পেলাম। তাই নিধিকে বললাম, ম্যাম আপনি দরজা বন্ধ করলেন কেন? সেটা তোকে কেন বলবো? আমার ইচ্ছে হয়েছে তাই বন্ধ করেছি। আগে বল, তুই এতদিন অফিসে আসিস না কেন? তুই জানিস অফিসে আসিস নাই আমার কত কষ্ট হয়েছে। লজ্জায় তোর বাসায় যাইনি, না হলে সেখানে গিয়ে তোকে চড় মেরে অফিসে নিয়ে আসতাম। আমি অফিসে আসবো না আসবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আর মুখের ভাষা একটু ঠিক করেন। আপনি আমার বস, তাই বলে আপনি যা ইচ্ছে তাই করবেন সেটা আমি মানবো না। আর কি বললেন, আমাকে বাড়ি থেকে চর মেরে অফিসে আনবেন? একটা কথা মাথায় রাখবেন, আপনি অফিসে আমার বস, বাইরে না। অফিসে আপনার অধিকার আছে, তাই যা করার করছেন, কিন্তু বাইরে যা ইচ্ছে তাই করবেন সেটা অধিকার আপনার নাই। আছে, তোমার উপরে আমার সব জায়গায় অধিকার আছে। কারণ হচ্ছে আচ্ছা থাক, সেসব কথা পরে হবে। আগে এটা বলো, এতদিন অফিস আসো নাই কেন? আমার ইচ্ছে হয়েছে তাই, আর আপনার কোনো অধিকার নাই আমার উপর। তোমাকে না বলছি আছে, বেশি কথা বলো কেন? তাই নাকি? তাহলে কিভাবে আছে একটু বলবেন? ঠিক আছে, তাহলে বলবো না করেই দেখাই? তারপর নিধি যা করলো তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। নিধি কথা বলা শেষ করে আমি কিছু বুঝে ওঠার আগে আমার ঠোঁটের সাথে তার ঠোঁট জোড়া দখল করে নিল। অনেক দিন পর নিধি আমার কাছে এসে তার ঠোঁটের শীতল স্পর্শ পেলাম। নিধির ঠোঁটের ছোঁয়া পাওয়া মাত্র আমার শরীরে একটা অন্যরকম অনুভূতি কাজ করতে লাগলো। নিধি তার ঠোঁট দিয়ে নিজের ইচ্ছা মতো কাজ করতে লাগলো। আমি নিধির দিকে অবাক হয়ে তাকিয়ে আছি, কিন্তু পরক্ষণে নিধির করা আমার উপর অত্যাচার মনে পড়লো। তাই নিধিকে চাইয়ে ঠাস ঠাস করে গালে দুটা চর মেরে দিলাম। আর নিধি চর খাওয়ার পর আমাদেরকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর আমি বলতে শুরু করলাম, আপনার সাহস কি করে হয় আমাকে কিস করার? আপনি অফিসের বস, তাই বলে আমি সবকিছু সহ্য করবো? এটা আপনি ভাবলেন কি করে? এতদিন আপনার অনেক অত্যাচার সহ্য করেছি, কিন্তু আর না। হৃদয়, তুমি আমাকে মারতে পারলে? কোনো দিন তো তুমি আমার গায়ে ফুলের টোকাও দাও নাই, আর আজকে কিস করেছি তাই বলে আমাকে চড় মারলে? হ্যাঁ মেরেছি, কারণ আপনি আমার লিমিট ক্রস করেছেন, তাই আপনাকে মারতে বাধ্য হলাম। তার জন্য আমাকে মাফ করবেন। আর আমার মতো তো নোংরা, ঠকবাজ, চরিত্রহীন, বেইমান ছেলেকে তো আপনি কখনোই টাচ করেন না। তাহলে আজকে ওটা টাচ করার কারণ কি? হৃদয়, এইভাবে বলিও না। আমি এতদিন ভুল করে তোমার সাথে অনেক অন্যায় করেছি। প্লিজ আমাকে মাফ করে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আর জীবনে এরকম হবে না। নিধির কথা শুনে আমি একটু চিন্তায় পড়ে যাই, আর মনে মনে এটা ভাবি যে নিধি আজকে এমন কি হলো যে যার জন্য আমার কাছে মাফ চাইতেছে। ব্যাপারটা কেমন যেন লাগতেছে। নিধিকে আবার সেই দিনের মতো কোনো অঘটন করতে চাইছে নাকি? না, নিধিকে বিশ্বাস করা ঠিক হবে না। সেদিন বিশ্বাস করে হাতের অবস্থা 12টা বাজিয়েছে। আজকে আবার নতুন করে কষ্ট পেতে চাই না। যেটার জন্য আজকে অফিসে এসেছি সেটা করে তাড়াতাড়ি এখান থেকে চলে যাওয়াই আমার পক্ষে ভালো হবে। তারপর নিধিকে বললাম, সিসি ম্যাডাম কি করছেন এটা? আমি আপনার অফিসের সামান্য একজন কর্মচারী। আমার কাছে ক্ষমা চাওয়া মানে আপনি নিজেকে ছোট করা। আপনি যেটা করছেন সেটা আমার প্রাপ্য ছিল, তাই আপনাকে মাপ চাইতে হবে না। আমি কিছু মনে করিনি। আর হৃদয়, আমি জানি তুমি মন থেকে কথাগুলো বলছো না। আমি এটাও জানি যে তুমি আমার উপর রাগ করে কথাগুলো বলতেছো। আমি মানছি আমি তোমার সাথে এতদিন অনেক খারাপ ব্যবহার করেছি। আমাকে মাফ করে দাও। তোমাকে আর কষ্ট দিব না। এখন থেকে অনেক ভালোবাসবো, ঠিক আগের মতো। ম্যাডাম, আমার আপনার কোনো ভালোবাসা ভালো লাগবে না। আর আপনাকে আমি মাফ করে দিছি, আর আমাকে কষ্ট দেওয়ার জন্য সেই সুযোগটা আর পাবেন না। আজকেই শেষ, তাই আজকে আপনি যা অত্যাচার করবেন সেটা আমি মাথা পেতে নেব। আজকে শেষ দিন মানে? এই নেন আমার রেজেন্ট লেটার। আজকে শেষ মানে আমি আজকে থেকে আপনার অফিসে চাকরি করতে পারবো না। আমি অন্য জায়গায় ভালো একটা চাকরি পেয়েছি, আর কিছুদিন পরে সেখানে জয়েন করব। আশা করি এখন আপনি ভালো থাকবেন। আমার মতো ঠকবার ছেলে আপনার অফিসে আর থাকবে না। এখন আপনি নিশ্চয়ই ভালো থাকবেন। তুমি কি সত্যি চাকরিটা ছেড়ে দিচ্ছ? যেহেতু রেজেন্ট লেটার দিতে চাইছি, তখন তো এটাই যে আমি চাকরিটা আর করছি না। হৃদয়, প্লিজ এরকম করিও না। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। হাসালেন ম্যাডাম, আমাকে ছাড়া কেন থাকতে পারবেন না? পাগল হয়ে গেলেন নাকি? ম্যাডাম কি বলছেন এসব? আপনি বুঝতে পারছেন? আমি একদম ঠিক আছি, তুমি ঠিক নেই। ম্যাডাম আপনি থাকেন আপনার মতো, আমি আসি, ভালো থাকবেন। এটা বলে রুম ত্যাগ করার জন্য পা বাড়ালাম, কিন্তু পাটা সামনের দিকে বাড়াতে পারছি না। নিচের দিকে খেয়াল করে যা দেখলাম তা দেখে আমি অবাক হওয়ার চরম পর্যায়ে। নিচের দিকে তাকিয়ে দেখলাম আমি যখনই পাটা বাড়াতে যাবো তখন
এমন সময় নিধি আমার পা আটকে রাখে আর সাথে কান্না করতে লাগলো। নিধির এইরকম আচরণ দেখে আমার অনেকটা খারাপ লাগলো। হাজার হলো আমি যে নিধিকে নিজের থেকেও বেশি ভালোবাসি। নিধিকে তাড়াতাড়ি করে পা ছাড়িয়ে তুলে বললাম, নিধি কি পাগলামি করছো তুমি? পা ধরছো কেন? এসবের মানে কি? আমি তোমাকে এখান থেকে কোথাও যেতে দিব না। তুমি এখানে চাকরি করবে আমার চোখের সামনে থেকে। নিধি, আমি এখানে চাকরি করতে পারবো না, সরি, আমাকে মাফ করে দাও।